রাধে রাধে। ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এনসিআর ইজি ম্যাথমেটিক্স ক্লাস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি শুরু করতে যাচ্ছি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পরিষদের দশম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যেটি হচ্ছে সরল সূৎকষ অঙ্ক। এবং এই অধ্যায়ের কিছু অঙ্ক আমি এর আগের পর্বে দেখিয়েছি। আজকে আমি শুরু করছি দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বের প্রথম অঙ্কটি হলো নাম্বার 1। দেওয়া আছে বোর্ডে, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরে সুদ বাবদ কত টাকা বাঁচবে? এখানে আমাদের প্রথমে অঙ্ককে দেখে নিই যে একবার ব্যাংক থেকে টাকা ধার করলে তাকে সুদ হিসেবে কত টাকা দিতে হচ্ছে, এবং যদি সমবায় সমিতি থেকে টাকা ধার করে তখন সুদ বাবদ কত টাকা লাগছে। এবার যেখানে ব্যাংক থেকে কত টাকা বেশি লাগছে সেটা বের করার জন্য দুটো সুদের আমরা বিয়োগ করব। তাহলে অঙ্কটা শুরু করছি। প্রথমে ব্যাংকে শুরু করছি। ব্যাংকে আসল কত? 5,000 টাকা। তাহলে এটা পি। আমাদের এখানে সময়টা দেওয়া আছে উভয়েরই 1 বছর। তাহলে সময় 1 বছর টি। সুদের হার 7.7%। তাহলে অতএব এটা পিটি আর। তাহলে অতএব নির্ণীয় সুদের পরিমাণ PTR বাই 100। তাহলে পি এর মান কত? 5,000, টি এর মান 1 বছর, সুদের হার 7.4 বাই 100। যেহেতু 1 ঘর পর দশমিক তোলার জন্য নিচে একটা অতিরিক্ত শূন্য দিলাম। তার উপরে 3টে শূন্য, নিচেও 3টে শূন্য কেটে দিলাম। তাহলে পরে রইল এখানে 5 আর এখানে 74। যদি আমরা গুণ করি 74কে 5 দিয়ে, 4 5-এ 20, হাতে 2, 5 7-এ 35 আর 2-এ 37, 370 টাকা। যদি আমরা ব্যাংক থেকে টাকা ধার করি তাহলে আমাদের সুদ বাবদ লাগছে বছরে 370 টাকা। এবারে দেখে নেব সমবায় সমিতি থেকে যদি টাকা ধার করি তাহলে আমাদের সুদ কত লাগছে। তাহলে সমবায় সমিতিতে আসলের পরিমাণ একই, 5,000 টাকা পি। সময় 1 বছর অর্থাৎ টি। সুদের হার 4%, এটা 8। অতএব নির্ণীয় সুদের পরিমাণ ঠিক একই রকম, PTR বাই 100। পি এর মান 5,000 ইন্টু টি এর মান 1 মানে 1 বছর, আর আর এর মান 4 মানে 4 বাই 100।
ওপরে দুটো শূন্য নিচে দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 50কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 4 50 200 টাকা। এখানে আমরা দেখতে পেলাম যদি সমবায় সমিতি থেকে টাকা ধার করি তাহলে আমাদের সুদ বাবদ লাগছে কত, 200 টাকা। আর আগে আমরা পেয়েছি যদি ব্যাংক থেকে টাকা ধার করি তাহলে আমাদের লাগছে সুদ 370 টাকা। তাহলে ব্যাংক থেকে যদি টাকা ধার না করি তাহলে আমাদের সমবায় সমিতি থেকে যদি টাকা ধার করি তাহলে আমাদের সাশ্রয় হবে কত বছরে, তাহলে 370 থেকে 200 যদি বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব, অতএব তাহলে এখানে লিখতে হবে ব্যাংক থেকে যদি টাকা ধার না করে সমবায় সমিতি থেকে টাকা ধার করি তাহলে সুদ বাবদ বছরে বাঁচবে 370 মাইনাস 200 বিয়োগ করলে পেয়ে যাব 170 টাকা। এটাই আমাদের উত্তর। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। দেওয়া আছে কোনো মূলধন একই বার্ষিক শতকরা সরল সুদের হারে 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো। তাহলে এখানে আমরা দেখতে পেলাম 7 বছরের সুদে আসলে 7,100 টাকা এবং 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। এখানে সুদের পরিমাণ বেড়ে যাবে কিন্তু আসলের পরিমাণ কিন্তু একই রকম থাকবে। এটা আমাদের প্রথমেই দেখে নিতে হবে। এবার আমরা বিয়োগ করব যে 7 বছরের সুদ আসল থেকে 4 বছরের সুদ আসল যদি বিয়োগ করি তাহলে ডিফারেন্সটা কত হয়। 7 বছরের সুদে আসলে 7,100 টাকা আর 4 বছরের সুদে আসলে 6,200 টাকা। বিয়োগ করি তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত, 3। তাহলে 3 বছরের সুদ হিসাবে বেড়েছে কত, 7,100 থেকে 6,200 বিয়োগ করলাম কত পেলাম, 900 টাকা। 900 টাকা। তাহলে 3 বছরের সুদ বেড়েছে 900 টাকা। এবার আমরা যদি 3 বছরের সুদটা বিয়োগ করে দিই তাহলে আমরা ঠিক বা অন্যভাবে আমরা করতে পারি। 3 বছরের সুদ কত, 900 টাকা। তাহলে 1 বছরের সুদ আমরা পেয়ে যাব 900/3। তাহলে কত পেলাম, 300 টাকা। তাহলে ঠিক একই রকমভাবে 4 বছরের সুদ কত পাবো, 1 বছরে পেয়েছি 300, তাহলে 4 বছরে পেয়ে যাব 300 × 4, 3 × 4 = 1200 টাকা। এখানে 4 বছরের সুদে আসলে কত দেওয়া ছিল, 6,200 টাকা। তাহলে আমরা পেয়েছি কত, 4 বছরের সুদ হিসেবে পেয়েছি কত, 1200 টাকা। যদি আমরা সুদ আসল থেকে সুদ যদি বিয়োগ করি তাহলে আসল পেয়ে যাব আমরা 5,000 টাকা। অতএব নির্ণীয় আসল বা মূলধন বা 6,200 থেকে যদি আমরা সুদ 1200 টাকা বিয়োগ করি তাহলে আমরা পড়ে থাকবে 5,000 টাকা। একটা উত্তর আমরা এখানেই পেয়ে গেলাম। এরপরে পরবর্তী দেখি আমাদের বের করতে হবে বার্ষিক শতকরা সুদের হার। তাহলে আসল
5,000 টাকা ধরে নিলাম পি, সময় 4 বছর টি, আর কি সুদ হিসাবে পেয়েছে কত, সুদ 1200 টাকা। ধরি বার্ষিক সুদের হার আমরা এখানে X% ধরে নিলাম, এটা 8। তাহলে অতএব নির্ণেয় সুদ হিসেবে পেয়ে যাব PTR/100। তাহলে পি এর বদলে 5,000 আর টি এর বদলে সময় অর্থাৎ 4 বছর আর আর এর বদলে X/100, ওপরে 2 শূন্য নিচে 2 শূন্য কেটে দিলাম। তাহলে 50কে 4 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 200X। যেহেতু আমরা X এর মান বের করব, তাহলে এখানে সুদ হিসাবে কত পেয়েছি, 1200 টাকা। তাহলে এখানে কত ছিল সুদ, 1200 টাকা, আর এখানে পেয়েছি সুদ 200X টাকা। তাহলে বলতে পারি শর্তানুসারে 200X সমান 1200। তাহলে X এর মান পেয়ে যাব 1200কে 200 দিয়ে ভাগ করি তাহলে 6। অতএব নির্ণেয় সুদের হার 6%। এটা আমাদের দ্বিতীয় উত্তর। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। দেওয়া আছে একই সময়ে অমল রায় ব্যাংক এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদ সহ যথাক্রমে 2360 টাকা এবং 2480 টাকা ফেরত পান। ব্যাংকে ও পোস্ট অফিসে বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত? তাহলে প্রথমে দেখে নেব অমল রায় জমা রেখেছিলেন কত, 2000 টাকা। এটা রেখেছিল ব্যাংকে, তাহলে আসল পি এটা ব্যাংকে, আর পশুপতি ঘোষ এনারা আসল কত, সমপরিমাণ 2000 টাকা। পি উভয়েরই সময় 3 বছর। টি এখানেও সময় 3 বছর। সুদ হিসেবে কত পেয়েছিলেন, তাহলে আসলে সে জমা রেখেছিলেন কত, 2000 টাকা, আর সেখান থেকে সুদ সহ জমা পেয়েছিলেন প্রথমেরটা 2360 টাকা। তাহলে সুদ হিসেবে পেয়েছেন 2360 টাকা থেকে আসল টাকাটা বিয়োগ করে দিন, 2000 টাকা বিয়োগ করে দিন। তাহলে বাড়তি কত টাকা পেয়েছেন, 360 টাকা। এটাই পেয়েছিলেন সুদ হিসাবে 360 টাকা। আর পশুপতি ঘোষ সুদ হিসাবে পেয়েছিলেন 2480, আসল জমা রেখেছিলেন 2000, তাহলে বিয়োগ করলে পেয়ে যাব 480 টাকা। এটাও ইনি সুদ হিসাবে পেয়েছিলেন।
মনে করি ব্যাংকে সুদের হার X%, এটা আর পোস্ট অফিস মনে করি সুদের হার Y%, এটা আর। অতএব ব্যাংকে নির্ণীয় সুদ আমরা কীভাবে বের করব? P/100। তাহলে পি এর মান কত? 2000 টাকা। টি এর মান 3 বছর, আর এর মান এক্স, নিচে 100, ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য রেখে দিলাম। 20কে 3 দিয়ে গুণ করলে 60, এখানে আছে এক্স, মানে পেয়ে যাব 60x টাকা। তাহলে এটা পেলাম সুদ হিসাবে। অতএব প্রথম শর্তানুসারে $60x সমান, এখানে সুদ পেয়েছে কত? 360। তাহলে এক্স এর মান পেয়ে যাব 360কে 60 দিয়ে ভাগ করলে 6। অতএব ব্যাংকে সুদের হার 6%। তাহলে ব্যাংকে পেলাম সুদের হার কত? 6%। এবার দেখে নেব পোস্ট অফিসে। তাহলে একই রকম হবে নির্ণীয় সুদ P/100। পি এর মান 2000, টি এর মান একই 3 বছর, আর এর মান আমরা হয়েছে কত? ওয়াই, নিচে 100, ওপরে দুটো শূন্য, নিচে দুটো শূন্য, 3 20 60 ওয়াই টাকা। দ্বিতীয় শর্তানুসারে 60y সুদ হিসেবে কত পেয়েছি আমরা? 480। তাহলে এখানে 480। তাহলে ওয়াই সমান 480কে 60 দিয়ে যদি ভাগ করি আমরা পেয়ে যাব 8। অতএব পোস্ট অফিসে সুদের হার 8%। এবার আমরা বের করব ব্যাংক ও পোস্ট অফিস। তাহলে ব্যাংকের সুদের হার কত পেলাম? 6%, আর পোস্ট অফিস সুদের পেয়েছি 8%। তাহলে 6% এবং 8%-এর যদি অনুপাত প্রকাশ করি তাহলে আমরা পেয়ে যাব 3:4। অতএব নির্ণীয় ব্যাংক ও পোস্ট অফিসের সুদের হারের অনুপাত তাহলে 6% এবং 8%। তাহলে পার্সেন্ট কেটে দিলাম। তাহলে 6:8, এটাকে 2 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব 3:4। এটাই আমাদের সঠিক উত্তর। এই অঙ্কটি তোমরা খুব মনোসহকারে শুনবে, কারণ অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরু করছি অঙ্কটি, দেখে নাও। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক
12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5,200 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন? অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, অঙ্কটি খুব মনোযোগ সহকারে দেখে নাও। তাহলে প্রথমেই আমরা এখান থেকে বের করব খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলি, সেটি হচ্ছে আসল। তাহলে ব্যাংক থেকে টাকা ধার করেছিল কত? 2,40,000 টাকা। এটা আমাদের প্রিন্সিপাল। সময়, যেহেতু বাড়ি তৈরি করতে সময় লেগেছে 1 বছর, তাই সময়টা আমরা এখানে 1 বছর, এটা টি। সুদের হার দেওয়া আছে 12%। তাহলে প্রথমে আমরা দেখে নেব 1 বছরে কত টাকা সুদ লাগছে। অতএব নির্ণেয় সুদ PTR বাই 100। তাহলে পি এর মান 2,40,000, টি এর মান 1, আর এর মান 12, নিচে 100, ওপরে 2 শূন্য, নিচে 2 শূন্য কেটে দিলাম। 24কে আমরা 12 দিয়ে গুণ করে দেখে নিই কত আসবে। 24কে 12 দিয়ে গুণ করলে পেয়ে যাব 4 দুগুণে 8, 2 দুগুণে 4, আর 4 একে 4, এটাও 8, আর 2 একে 2, আর এখানে যেহেতু পাশে 2 শূন্য, তাহলে 28,800 টাকা। 28,800 টাকা। যদি আমরা ব্যাংকের টাকা 1 বছর পরে যদি শোধ করে দেওয়া হতো, তাহলে আমাদের 2,40,000 প্লাস 28,800 টাকা শোধ করলেই চলতো। কিন্তু যেহেতু বাড়িটি তৈরি করার পর ভাড়া দেওয়া হয়েছে, তাই এটা কিন্তু আমাদের আসল এবং সুদ এটা থেকে যাবে। অতএব তাহলে আসল প্লাস সুদ, তাহলে আসল 2,40,000 প্লাস সুদ কত পেয়েছি? 28,800 টাকা। তাহলে মোট তোমাদের শোধ করতে হবে 2,68,800 টাকা। এবার আমরা দেখে নেব 2,40,000 টাকার 1 মাসে কত সুদ লাগছে। তাহলে 2,40,000 এত টাকা 1 বছর 12 মাস, তাহলে 12 মাসের সুদ কত পেলাম আমরা? 28,800 টাকা। 28,800 টাকা। তাহলে 2,40,000 টাকার 1 মাসের সুদ, যেহেতু আমাদের টাকার পরিমাণ একই রয়েছে, তো এটাকে না লিখে শুধু 12 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব প্রতি মাসের সুদ। 28,800কে 12 দিয়ে যদি ভাগ করি, তাহলে 12 দুগুণে 24, 4 12 48, এবং পাশে 2 শূন্য বসিয়ে দিলাম। তাহলে কত পেলাম? 2,400 টাকা। তাহলে এটাই পেলাম আমরা 2,40,000 টাকার প্রতি মাসের সুদ। আমি দেখব বাড়িটি ভাড়া দিয়ে প্রতি মাসে আমরা সুদ হিসেবে কত পেলাম?
5,200 টাকা। অতএব বাড়ি ভাড়ার টাকা থেকে প্রতি মাসে সাশ্রয় হয়, তাহলে 5,200 টাকা থেকে 24 টাকা মাইনাস, তাহলে থাকবে কত? আমরা পেয়ে যাব 2,800 টাকা। এই টাকাটা অতিরিক্ত হিসেবে ব্যাংকে জমা পড়ছে। যদি আমরা 5,200 টাকা পুরো টাকাটা জমা করে দিই ব্যাংকে, এবং এখান থেকে প্রতি মাসে সুদ বাবদ কাটছে কত? 2,400 টাকা। তাহলে প্রতি মাসে আমাদের অতিরিক্ত থাকছে কত? 2,800। তাহলে এবার আমরা 2,800 টাকা শোধ হয় 1 মাসে, তাহলে 1 টাকা শোধ হয় 1/2,800 মাস। এবার আমাকে শোধ করতে হবে 2,68,800 টাকা শোধ হয়, তাহলে 2,68,800 বাই 2800, দুটো শূন্য কেটে দিলাম, তাহলে 2,688-কে যদি আমরা 28 দিয়ে ভাগ করি পেয়ে যাব 96। তাহলে 96 মাস। আমরা জানি 12 মাস যদি 1 বছর হয়, তাহলে 96 মাস মানে 8 × 12 96, 8 বছর। এবার একটা জিনিস যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু বাড়িকে তৈরি করতে সময় লেগেছিল 1 বছর, সেই সময় 1 বছর সময়টা এখানে যোগ করব। অতএব নির্ণীয় সময়, তাহলে আগে বাড়ি তৈরি করতে সময় লেগেছিল 1 বছর, আর টাকা শোধ করা হয়েছে কত? বাড়ি ভাড়ার টাকা দিয়ে শোধ করা হয়েছে 8 বছর। তাহলে 1 আর 8, তাহলে টাকা নেওয়ার সময় হিসেবে ধরলে আমরা উত্তর পেয়ে যাব 9 বছর। তাহলে 9 বছর আগের থেকে ব্যাংক থেকে টাকা ধার করা হয়েছিল। এটাই আমাদের সঠিক অ্যান্সার। আমরা চলে এলাম পরবর্তী অঙ্কে। দেওয়া আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময় 1 লক্ষ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে, বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা করে পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? তাহলে এখানে মোট টাকার পরিমাণ কত আছে? 1 লক্ষ টাকা, এবং ব্যাংকের সুদ এবং পোস্ট অফিসের সুদের হার দেওয়া আছে 5% ও 6%, আর সেখান থেকে মোট সুদ বাবদ পেয়েছেন কত? 5,400 টাকা। আমাদের প্রশ্ন আছে ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন এবং পোস্ট অফিসে কত টাকা জমা রেখেছিলেন। এটা আমাদের উত্তর বের করব। মনে করি ব্যাংকে রেখেছিলেন x টাকা, এটা আমাদের পি, মানে অর্থাৎ সময় আমাদের এখানে কত আছে? যেহেতু আমার এখানে সময় দেওয়া আছে 1 বছর প্রতি বছর, অর্থাৎ 1 বছর প্রতি বছর, তাহলে সময়টা আমরা 1 বছর, এটা টি। সুদের হার দেওয়া আছে 5%, আর অতএব নির্ণীয় সুদ PTR/100।
তাহলে পি এর মান আমরা পেয়েছি কত এক্স, টি এর মান 1, আর এর মান 5, নিচে 100, 5 এবং 100 কেটে দিলাম ভাগ করে, 100কে 5 ভাগ করলে 20, তাহলে আমরা সুদ হিসেবে পেলাম x/20। এটা ব্যাংক থেকে সুদ হিসেবে পেলাম x/20 টাকা। এটা আমরা এক জায়গায় লিখে রাখছি x/20 টাকা। এর পরবর্তী অংশ মনে করি পোস্ট অফিসে রেখেছিলেন তাহলে মোট টাকার পরিমাণ কত দেওয়া আছে 1 লক্ষ টাকা। এর মধ্যে থেকে ব্যাংকে রাখা হয়েছিল কত x টাকা, এটা মাইনাস, এটা পি। সময় 1 বছর, টি, সুদের হার পোস্ট অফিস দেওয়া আছে 6%, 6%, এটা আর। অতএব নির্ণেয় সুদ PTR/100। তাহলে পি এর মান কত 1 লক্ষ মাইনাস এক্স, এটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর টি এর মান 1, আর এর মান 6/100। 6কে 2 দিয়ে ভাগ করলে 3, আর 100কে 2 দিয়ে ভাগ করলে 50। তাহলে আমরা কত পেয়ে যাব 1 লক্ষকে 3 দিয়ে গুণ করলে 3 লক্ষ, আর এক্সকে 3 দিয়ে গুণ করলে -3x, আর নিচে পেলাম কত 50। এটা সুদ হিসেবে পেলাম কোথা থেকে পোস্ট অফিস থেকে। শর্তানুসারে তাহলে আগে ব্যাংক থেকে কত পেয়েছিলাম x/20, আর এখন পোস্ট অফিস থেকে পেয়েছি কত 3 লক্ষ -3x/50। তাহলে সুদ হিসেবে আমাদের দেওয়া আছে, মোট সুদ হিসেবে পেয়েছিলাম 5400 টাকা। তাহলে এটা সমান পেয়ে গেলাম 5400। এবার এখান থেকে এক্সের মান যদি বের করতে পারি তাহলে আমাদের সঠিক উত্তর চলে আসবে। দেখে নেব 20 আর 50-এর লসাগু 100। তাহলে 100কে 20 দিয়ে যদি ভাগ করি 5, তাহলে এক্সকে 5 দিয়ে গুণ করলে 5x, প্লাস 100কে 50 দিয়ে ভাগ করলে 2, তাহলে 3 লক্ষকে 2 দিয়ে গুণ করলে 6 লক্ষ, মাইনাস 3কে 2 দিয়ে গুণ করলে 3 গুণে 6x, আমরা পেয়ে যাব কত দেওয়া আছে 5400। তাহলে 6 লক্ষ, আর 6x থেকে 5x বিয়োগ করলে -x, আর 5400কে 100 দিয়ে যদি গুণ করি তাহলে 5400, তারপরে দুটো শূন্য বসিয়ে দিলাম, অর্থাৎ পেয়ে গেলাম 5,40,000। তাহলে এক্সের মান আমরা পেয়ে যাব -x। তাহলে 6 লক্ষ যদি বাম দিক থেকে ডান দিকে আসে সমাধান নিয়মে, প্লাসটা কী হয়ে যাবে মাইনাস, তাহলে -6 লক্ষ, আর এখানে আছে কত 5,40,000, তাহলে এটা হয়ে যাবে +5,40,000। এবার আমরা 6 লক্ষ থেকে 5,40,000 বিয়োগ করি তাহলে পেয়ে যাব -60,000।
হাজার, মানুষে মানুষে কেটে দিলাম, তাহলে এক্সের মান পেলাম কত? 60,000। তাহলে আমরা ব্যাংকে কত রেখেছিলাম? এক্স, তাহলে আমরা পেয়ে গেলাম ব্যাংকে টাকা রেখেছিলাম কত? 60,000। লিখতে পারি ব্যাংকে টাকা রেখেছিলাম কত? 60,000 টাকা, এবং পোস্ট অফিসে টাকা রেখেছিলাম 1 লক্ষ থেকে যদি 60,000 বিয়োগ করি তাহলে পেয়ে যাব কত? 40,000 টাকা। এটাই আমাদের সঠিক উত্তর। ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা খুব ভালোভাবে অঙ্কগুলি বুঝতে পেরেছ। যদি এই অঙ্কগুলি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক এবং শেয়ার করবে, এবং এরকম অঙ্ক যদি আমার কাছ থেকে আরও দেখতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এবং এতক্ষণ আমার সঙ্গে সময় কাটানোর জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।